সুপ্রিয় ছাত্রছাত্রী, দৌলতপুর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের সম্মান শ্রেণীর ছাত্ররা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি অফ ডাটা ম্যানেজমেন্ট চ্যাপ্টারটি তোমাদের পড়াবো। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই চ্যাপ্টারে ডাটা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে গ্রুপ ডাটা, একটা আনগ্রুপ ডাটা। সুপ্রিয় ছাত্রছাত্রী, গ্রুপ ডাটা কোনগুলো তোমরা একটু খেয়াল করে দেখো যে 1, 2, 3, 4 এই সকল ডাটাগুলোকে আমরা বলবো গ্রুপ ডাটা। আর যদি মনে করো যে 10 থেকে 20, 20 থেকে মনে করো 30, 30 থেকে মনে করো 40, এই সকল ডাটাগুলিকে আমরা বলবো গ্রুপ ডাটা। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো যে ডাটা মূলত দুই প্রকার, একটি ডাটা আনগ্রুপ ডাটা আর অন্য একটি ডাটা গ্রুপ ডাটা। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমাদের কিন্তু প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে ধরনের অঙ্ক আমরা সলিউশন করব, আমাদের ডাটাটি গ্রুপ ডাটা না আনগ্রুপ ডাটা। সুপ্রিয় ছাত্রছাত্রী, ডাটা পরিচিত হওয়ার আগেই আমাদের আর একটি জিনিস সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে রেঞ্জ। ইংরেজিতে বলা হয় রেঞ্জ, বাংলায় বলা হয় পরিসর। পরিসর সাধারণত সূত্র হচ্ছে xn - x1। সুপ্রিয় ছাত্রছাত্রী, xn মানে কি? xn মানে ওই তথ্য রাশির সবচেয়ে বড় মান, x1 বলতে বোঝায় ওই তথ্য রাশির সবচেয়ে ছোট মান। দেখো একটু খেয়াল করে, যদি 1, 2, 3, 4, 5, 6, 10 এই ডাটাটি হয়, দেখো এই ডাটা ম্যানেজমেন্টের ভিতরে তোমরা একটু খেয়াল করে দেখো যে এই ডাটার ভিতরে সবচেয়ে বড় ডাটা কোনটি। নিঃসন্দেহে আমরা একটু খেয়াল করে দেখি, 1, 1 এর চেয়ে বড় 2, 2 এর চেয়ে বড় 3, 3 এর চেয়ে বড় 4, 4 এর চেয়ে বড় 5, 5 এর চেয়ে বড় 6, 6 এর চেয়ে বড় 10। তাহলে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে এই ডাটা হচ্ছে ইনক্রিজিং ডাটা, অর্থাৎ ক্রমবৃদ্ধি পাচ্ছে। সুতরাং এখানে xn বলতে এই তথ্য রাশির সবচেয়ে বড় ডাটা 10 এবং সবচেয়ে ছোট ডাটা x1, সেই ডাটাটা 1। তাহলে আমরা এখানে ইনপুট করতে পারি যে রেঞ্জ পরিসর xn - x1 তথ্য রাশির সবচেয়ে বড় মান থেকে ছোট মানের বিয়োগফল। এখন দেখো, সবচেয়ে বড় মান আমরা পেয়ে গেলাম 10 এবং সবচেয়ে ছোট মান পেলাম আমরা 1। তাহলে 10 এর ভিতর 1 বাদ দিলে 9। এইভাবে আমরা পরিসর নির্ণয় করতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু বই খুলে এটা একটু ট্রাই করে অঙ্কটা করার চেষ্টা করবা। সাধারণত কোনো তথ্য রাশির সবচেয়ে বড় মান থেকে ছোট মানের বিয়োগফলের নামই হচ্ছে পরিসর। আর সূত্র হচ্ছে ইংরেজিতে আমরা রেঞ্জ হচ্ছে পরিসর, অনেক সময় অনেক পরিসংখ্যানবিদ একে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সমান xn - x1। এইভাবে এই পরিসরের বা রেঞ্জের অঙ্কটি করা যায়। সুপ্রিয় ছাত্রছাত্রী, পরিসর যখন আমরা শিখলাম, এরপরে আমরা শিখব কিভাবে পরিসরাঙ্ক বের করে। পরিসরাঙ্ক, বাংলায় পরিসরাঙ্ক, একে সিআর দ্বারা প্রকাশ করা যায়। সিআর তো এমনি এমনি হয়নি, পরিসরাঙ্কের ইংরেজি হচ্ছে কোফিশিয়েন্ট, COEFFICIENT, কোফিশিয়েন্ট অফ রেঞ্জ। এইটার সূত্র হচ্ছে xn - x1, xn + x1 গুণন 100। সুপ্রিয় ছাত্রছাত্রী, পরিসরাঙ্কের সূত্র হচ্ছে xn - x1, xn + x1 গুণন 100। তবে তার আগে আমাদের একটু নিশ্চিত হতে হবে যে আমরা গ্রুপ ডাটার অঙ্ক করছি না আনগ্রুপের অঙ্ক করছি। যেমন তোমাদের এর আগে আমি বলেছি যে 1, 2, 3, 4, 5 এরকম ইন্টিজার যদি নাম্বার থাকে, সেই ডাটাকে আমরা বলবো আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটার সূত্র হচ্ছে ঠিক এরকম, xn - x1, xn + x1 গুণন 100। সুপ্রিয় ছাত্রছাত্রী, সেই xn মানে কি? xn মানে হচ্ছে এই তথ্য রাশির সবচেয়ে বড় মান কোনটি। xn বলতে এই তথ্য রাশির সবচেয়ে বড় মান হচ্ছে 10, x1 বলতে এই তথ্য রাশির সবচেয়ে ছোট মান কত? এই ছোট মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে পুট করতে পারি, দেখো xn এর মান 10 আর x1 এর মান হচ্ছে 1। তাহলে xn এর মান 10 এবং x1 এর মান 1 গুণন 100। আমরা 9 গুণন 100 11।
এখানে আমরা ক্যালকুলেশন করে যদি মনে করো যে আমাদের এটা রেজাল্ট আসছে মনে করো 93%, এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা গুণ করবা, 9কে 100 দিয়ে গুণ করবা এবং 11 দিয়ে ভাগ করবা, ভাগ করার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। সুপ্রিয় ছাত্রছাত্রী, যদি এখানে দেখো যেখানে 100 দ্বারা গুণ হবে অর্থাৎ 100 দিয়ে যদি কোনো তথ্য রাশির গুণ হয় সেটা সবসময় তোমরা পার্সেন্টেজ দিবা, আর পার্সেন্টেজ যদি তোমরা না দাও তাহলে অবশ্যই সেটা ভুল হবে, তবে মেজর ভুল না। এখানে তোমাদের 10 নাম্বার বা 5 নাম্বার একটা অঙ্ক থাকলে তোমাকে এখানে 4 নাম্বার দিবে, তোমাদের নাম্বারের দিকেও একটু খেয়াল করতে হবে, কারণ ভালো রেজাল্ট কখন হয়, তুমি ভালো নাম্বার পেলেই তো সেটাকে বলে ভালো রেজাল্ট। সুতরাং কোনো জায়গায় নাম্বার কম হওয়ার স্কোপ আমরা দেব না। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই কোয়ালিটির একটা অঙ্ক তোমরা হোমওয়ার্ক করে রেডি করবা এবং যখন আমরা অফলাইনে ক্লাস নেব এই কোয়ালিটির অঙ্ক আমি তোমাদের একটু দেখব। সুপ্রিয় ছাত্রছাত্রী, এটা আমরা যে অঙ্কটা করলাম এটা একটা আনগ্রুপের অঙ্ক, আমরা গ্রুপের অঙ্কও একটা করে দেখি কি অবস্থা হয়। সুপ্রিয় ছাত্রছাত্রী, তবে গ্রুপের সূত্রটি একটু আলাদা। গ্রুপের সূত্রটা ln মাইনাস l1 এবং ln প্লাস l1 গুণন 100। দেখো আনগ্রুপে কি ছিল, xn মাইনাস x1 আর xn প্লাস x1 গুণন 100। শুধু এই গ্রুপের এবং আনগ্রুপের মধ্যে একটু পার্থক্য বিদ্যমান আছে, যেমন এখানে তথ্যরাশির সবচেয়ে বড় মান দিয়ে আনগ্রুপ ডাটার ক্যালকুলেশন করলা, কিন্তু গ্রুপে তোমরা পাবা না যে কোনটা ছোট মান এবং কোনটা তথ্যরাশির ছোট মান এবং কোনটা তথ্যরাশির সবচেয়ে বড় মান, এই দুটো মান পাবা না। এখানে একটি জিনিস পাওয়া যাবে যে এই তথ্যরাশির সবচেয়ে উচ্চ সীমা এবং সবচেয়ে নিম্ন সীমা, ইংরেজিতে বলা হয় উচ্চ সীমাকে বলা হয় আপার লিমিট এবং নিম্ন সীমাকে বলা হয় লোয়ার লিমিট। সুপ্রিয় ছাত্রছাত্রী, দেখো যদি ক্লাস ইন্টারভ্যাল এমন থাকে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, মনে করো 40 থেকে 50, এই ধারণার যদি একটি ক্লাস ইন্টারভ্যাল থাকে অর্থাৎ শ্রেণীব্যাপ্তি থাকে, তখন আমরা বুঝে ফেলবো এখানে এফও যদি থাকে, মনে করো গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি যদি মনে করো 10, 12, 13, 6 এইরকম মান থাকে, তোমরা এটা তো ক্লিয়ার বুঝতে পারছো সিআই মানে কি। সিআই মানে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল এবং এফ মানে কি, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ধারণার চেহারা পাওয়ার সাথে সাথেই আমরা বুঝবো যে এই ডাটাটি একটি গ্রুপ ডাটা। আর এরকম যদি ডাটা থাকে, মনে করো 1, 2, 3, 4 এরকম ইন্টিজার নাম্বার দিয়ে যদি কোনো সংখ্যা থাকে, সেটার নাম হচ্ছে আনগ্রুপ ডাটা, আর এই ডাটাটাকে আমরা বলবো গ্রুপ ডাটা। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে আমরা এখানে নিশ্চিত বুঝতে পারছি গ্রুপ ডাটার এক ধারণার ফর্মুলা এবং আনগ্রুপের আর এক ধারণার ফর্মুলা। তোমাকে প্রশ্ন পাওয়ার সাথে সাথে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি গ্রুপ ডাটার অঙ্ক করছো না আনগ্রুপের অঙ্ক করছো। যখন গ্রুপ তখন গ্রুপের ফর্মুলা, আনগ্রুপ তো আনগ্রুপের ফর্মুলা। তাহলে আমরা অলরেডি বোর্ডে আমরা দৃশ্যমান যে ফর্মুলাটি দেখতে পাচ্ছি সেটা একটি গ্রুপ ডাটার অঙ্ক। সুতরাং গ্রুপ ডাটার তথ্য থেকেই আমাদের সলিউশন ক্লিয়ার হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে গ্রুপ ডাটার L1 বলতে কি বোঝায়, এই যে তথ্য রাশি তার নিম্ন সীমা বা লোয়ার লিমিটকে বলা হয় 10 এবং আপার লিমিটকে বলা হয় 50 বা 50। L1 এর মান আমরা 10 বসাতে পারি এবং LN এর মান 50 বসাতে পারি। আমরা ক্যালকুলেশনের দিকে যাই। ক্যালকুলেশনের ব্ল্যাকবোর্ডে দেখো আমরা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জকে CR দ্বারা প্রকাশ করা যায়, যে CR হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এইটা আমার ফর্মুলা N1 মাইনাস LN মাইনাস L1 এবং LN প্লাস L1 গুণন 100। আমরা এখানে L1 এর মানটা আমরা বসাতে পারি 50 এবং L1 এর মানটা আমরা বসাতে পারি 10। তাহলে 50 প্লাস 10 বা 50 প্লাস 10 আর 50 মাইনাস 10 গুণন 100। দেখো 50-র মধ্যে যদি আমরা আমাদের 10 যদি বিয়োগ করা যায় আর 50-র ভিতর যদি 10 যোগ করা হয়, তাহলে ক্যালকুলেশনটা এমন দাঁড়ায় যে 50-এর ভিতরে যদি 10 বিয়োগ করি তাহলে আমার মান দাঁড়ায় 40 এবং 50-এর সাথে 10 যোগ করলে আমার মান দাঁড়ায়
কি 60 আর এখানে 100 আছে। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, মনে করো এর মানটা আসছে 83। এটা একটা অ্যাজাম্পশন মান। তোমরা যখন ক্যালকুলেটরে করবা তখন এটা দিয়ে গুণ দিবা এবং এটা দিয়ে ভাগ দিয়ে একটা মান আসবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখানেও কিন্তু একটা পার্সেন্টেজ চিহ্ন হবে। পার্সেন্টেজ চিহ্ন যদি তোমরা না দাও তাহলে তোমাদের 1 নাম্বার কমে যেতে পারে। সুপ্রিয় ছাত্রছাত্রী, কোফিশিয়েন্ট অফ রেঞ্জের এখানে L1 সমান ওই তথ্যরাশির সবচেয়ে বড় মান এবং ওই তথ্যরাশির সর্বনিম্ন সীমা এবং LN হচ্ছে ওই তথ্যরাশির সবচেয়ে উচ্চ সীমা। তাহলে নিম্ন সীমা, উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ নিম্ন সীমা, এই ক্যালকুলেশন করলে এর রেজাল্টটা আমরা ক্লিয়ার নিয়ে আমরা করতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা দুইটা অঙ্ক অলরেডি করে ফেলেছি। একটি অঙ্ক কিভাবে রেঞ্জ বের করে এবং অপর অঙ্কটি কিভাবে আমাদের কোফিশিয়েন্ট অফ রেঞ্জ বের করে, এই দুটো আমরা পরিষ্কার একটি ধারণা পেলাম। সুপ্রিয় ছাত্রছাত্রী, এরপরে আমরা যাব যে কিভাবে ডাটা মূলত দুইভাবে উপস্থাপন করা যায়। একটি হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এবং অপরটি হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেটিভ। আমরা আমাদের প্রশ্ন যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেটিভ উপস্থাপন করতে বলে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেটিভ করব, আমাদের যদি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেটিভ করতে বলে আমরা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেটিভ করব, আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেটিভ করতে বললে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। সুপ্রিয় ছাত্রছাত্রী, একটু খেয়াল করে দেখো, আমরা এরকম যদি মান থাকে, মনে করো 5, 9, 10, 11, 12, 13, 14, 15 এরকম মান থাকে এবং এখানে যদি বলে যে উক্ত তথ্যরাশির গড় বের করো, তখন আমাদের বুঝতে হবে যে ওপরের ডাটাটি কোন ধারণার ডাটা, গ্রুপ ডাটা না আনগ্রুপ ডাটা। সুপ্রিয় ছাত্রছাত্রী, দেখো আমি বলেছি যে সিঙ্গেল যদি ডাটা থাকে বা ইন্টিজার কোনো নাম্বার থাকে তখন সেটাকে আমরা বলবো আনগ্রুপ ডাটা। তাহলে আনগ্রুপ ডাটার এক ধারণার ফর্মুলার সাহায্যে গড় নির্ণয় করা যায় এবং গ্রুপ ডাটার অন্য একটি ধারণার ফর্মুলা দ্বারা এর গড় নির্ণয় করা যায়। যেহেতু ওপরের প্রশ্নের ডাটাটি একটি আনগ্রুপ ডাটা, সুতরাং আমরা আনগ্রুপ ডাটার তথ্য দিয়ে অঙ্ক করার চেষ্টা করি। সুপ্রিয় ছাত্রছাত্রী, দেখো এক্স বার সমান সামেশন এক্স ভাগ এন। তাহলে সামেশন এক্স বলতে কি বোঝায়? আমার তথ্য রাশিতে কতগুলো মান আছে, আমার তথ্য রাশির মান আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এগুলো আমরা একটু যোগ করে দেখি। 5 + 9 + 10 + 11 + 12 + 13 + 14 + 15। আর টোটাল নাম্বার কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটা আছে। এখন আমরা এই 5, 9, 10, 11, 12, 13, 14, 15 এগুলো আমরা যোগ করব। এই যোগ করে যদি আমি একটি অ্যাজাম্পশন মান দিলাম, তোমরা ক্যালকুলেটর দিয়ে এগুলো যোগ করবা যে 5 আর 9 যোগ করলে কত হয়, তার সাথে 10 যোগ করলে কত হয়, তার সাথে 11 যোগ করলে কত হয়, তার সাথে 12 যোগ করলে কত হয়, তার সাথে 13 যোগ করলে কত হয়, তার সাথে 14 যোগ করলে কত হয়, তার সাথে 15 যোগ করলে কত হয়। টোটাল এই মানটা যদি 120 হয়, আমরা এটা 8 দিয়ে ভাগ করব। এটা যদি ভাগ করলে যদি আমাদের মান 40 আসে, তাহলে আমরা বলবো যে এই তথ্য রাশির গড় 40। সুপ্রিয় ছাত্রছাত্রী, যে আমরা যে গড়টা নির্ণয় করলাম এটা একটা আনগ্রুপ ডাটার গড়। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা গ্রুপ ডাটারও গড় নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে গ্রুপ ডাটা তার নিজস্ব ফর্মুলা লাগবে এবং অঙ্কের চেহারা দেখেও বোঝা যাবে যে আমরা এটা একটা গ্রুপ ডাটার অঙ্ক করছি। সুপ্রিয় ছাত্রছাত্রী, গ্রুপ ডাটার চেহারা থাকতে হবে, ক্লাস ইন্টারভেল থাকা লাগবে এবং এফ থাকা লাগবে। এফ মানে কি এবং সিআই মানে কি? সিআই মানে হচ্ছে ক্লাস ইন্টারভেল, অর্থাৎ বাংলায় বলা হয় শ্রেণীব্যাপ্তি, আর এফ বলতে বোঝায় ফ্রিকোয়েন্সি। এরকম যদি একটু খেয়াল করে দেখি, 10 থেকে মনে করো 20, 20 থেকে মনে করো 30, 30 থেকে মনে করো 40, 40 থেকে মনে করো 50, 50 থেকে মনে করো 60। এটা এফ এর মানটাও এরকম থাকতে পারে, মনে করো 5, 9, 10, 12 এবং 2। এই ধারণার অঙ্কে যদি বলে যে গড় বের
করো। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমাদের ব্ল্যাকবোর্ডে দেখো একটি অঙ্ক উপস্থাপিত হয়েছে। তোমরা একটু খেয়াল করে দেখো যে এই অঙ্কটি চেহারাই বলে দিচ্ছে যে এটা একটা গ্রুপ ডাটার অঙ্ক, কারণ এখানে ক্লাস ইন্টারভেল আছে এবং এফ আছে। কিন্তু আনগ্রুপ ডাটাতে আমাদের ক্লাস ইন্টারভেলও ছিল না এবং এফ বা ফ্রিকোয়েন্সি ছিল না। সুতরাং এর যদি আমরা গড় বের করি তাহলে আমাদের অনেক কয়েকটি জিনিস তৈরি করা লাগবে। যে প্রথমে আমাদের এক্স বের করা লাগবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এক্স মানে কি? কোনো শ্রেণীর উচ্চসীমা এবং তার ওই শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা এক্স পাবো, অর্থাৎ শ্রেণীর মধ্যমান পাবো। দেখো 10 আর 20 যদি যোগ করি হয় 30, 30 2 দিয়ে ভাগ দিলে হয় কত? 15। 20 আর 30কে যদি যোগ দিই তাহলে 20 আর 30-এ যোগ দিলে হয় 50, 50কে 2 দিয়ে ভাগ দিলে হয় 25। যদি আমরা সময় বাঁচাতে চাই, এইভাবে ক্যালকুলেশন করলে একটু সময় বেশি লাগে সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে আমরা কি করব? এখানকার ডিফারেন্সটা দেখব। দেখো কয় করে ডিফারেন্স আছে? 10 করে ডিফারেন্স আছে। তাহলে 15-র সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে হয় 25, 25-এর সাথে যদি আমরা 10 যোগ করি 35 হয়, 35-এর সাথে 10 যোগ করলে কত হয়? 45, 45-এর সাথে 10 যোগ করলে হয় কত? হয় 55। সুপ্রিয় ছাত্রছাত্রী, খুব দ্রুত ক্যালকুলেশনের জন্য আমরা এই টেকনিকটা অবলম্বন করতে পারি। সেটা কি? অর্থাৎ সিআই প্রথম মানটা আমরা 10 এবং 20 যোগ করব। 10 আর 20 যোগ করে তাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 10 আর 20 যোগ করলে হয় 30, 30-এ যদি 2 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে হয় 15। এখন এখানকার ডিফারেন্সটা আমরা দেখব। অর্থাৎ ক্লাস ইন্টারভেল যে ডিফারেন্স হচ্ছে, দেখো 10 থেকে 20-এর ডিফারেন্স 10, 20 থেকে 30-এর ডিফারেন্স 10, 30 থেকে 40-এর ডিফারেন্স 10, 40 থেকে 50-এর ডিফারেন্স 10, 50 থেকে 60-এর ডিফারেন্স 10। এইটা 10 আর 20 যোগ করব, তাকে 2 দ্বারা ভাগ করব। এইভাবে করলে 10 আর 20 যোগ করলে হয় 30, 30-এ 2 দিয়ে ভাগ দিলে হয় 15, 15-এর সাথে 10 যোগ করলে 25, 25-এর সাথে 10 যোগ করলে 35, 35-এর সাথে 10 যোগ করলে 45, 45-এর সাথে 10 যোগ করলে 55। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা কি সব সময় 10 দিয়ে যোগ করব? না, কখনোই আমরা 10 দিয়ে যোগ করব না। আমরা এখানে দেখব যে ক্লাস ইন্টারভেলের ডিফারেন্স কত। দেখো 10 থেকে 20-এর ডিফারেন্স 10, তাই আমি 10 করে যোগ করলাম। এখানে যদি 5 থাকতো আর এখানে যদি মনে করো 10 থাকতো, তাহলে 10 আর 5-এর ডিফারেন্স হচ্ছে 5, তখন আমরা 5 করে যোগ করতাম। সুপ্রিয় ছাত্রছাত্রী, এরপরে আমার দরকার এফ গুণন এক্স, অর্থাৎ গণসংখ্যাকে তার শ্রেণীর মধ্যমান দিয়ে গুণ করে একটা নতুন কলাম সৃষ্টি করব। সেই কলামটাকে বলবো এফ এক্স। অর্থাৎ 5 5 25 আর 5 1 5, 6 7 75। ঠিক এইভাবে আমরা 9-কে 25 দ্বারা গুণ করব, সেই অ্যাজাম্পশন মান ধরো মনে করো 125, 10-কে 35 দ্বারা গুণ করব 350, 12-কে 45 দ্বারা গুণ করব। আমি এই মানটা অ্যাজাম্পশন মান ধরলাম, তোমরা ক্যালকুলেটর নিয়ে 12-কে 45 দ্বারা গুণ করবা, সেই মানটা যদি 460 হয় 460, এই 2-কে 55 দ্বারা গুণ করবা 110। এইভাবে আমরা গুণ করব। গুণ করার পরে এই কলামটাকে আমরা যোগ করব। যোগ করার আগে আমরা লিখব সামেশন এফ এক্স। সামেশন এফ এক্স বলতে বোঝায় যে এই এফ এক্স এর কলামটা আমরা যোগ করব। এই যোগ করে যদি মনে করে এইটা যোগ করলে 1600 হয়, আমি কিন্তু এই মানটা অ্যাজাম্পশন মান ধরলাম। অ্যাজাম্পশন মানে মনে করা বা ধরে নেওয়া মান। এখানে আমরা যেহেতু এটা অনলাইন ক্লাস, এটা দ্রুত সলিউশন ক্যালকুলেটর দিয়ে সলিউশন করা সম্ভব নয়। তোমরা ক্যালকুলেটর দিয়ে বসে এগুলো সলিউশন করবে এবং এগুলো যোগ করবা। যোগ করে দেখবা যে এই অবস্থাটা 1600 নাও আসতে পারে, এটা 1800 আসতে পারে বা 2000 আসতে পারে। আমি একটা অ্যাজাম্পশন মান দিয়ে তোমাদের অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি। সুপ্রিয় ছাত্রছাত্রী, দেখো গড়ের ফর্মুলাটা হচ্ছে এক্স বার। ওখানেও এক্স বার, এক্স এর পর একটা দাগ, সেটার নাম হচ্ছে এক্স বার। এক্স বার মানে কি? সামেশন এফ এক্স ভাগ হচ্ছে বড় এন, এবং এনটা কোথায় হবে এটা আমরা যোগ করব। এটা যদি মনে করো যে 100 হয়, আমি একটা অ্যাজাম্পশন মান ধরলাম, এটা 100 হয়, এন এর মানটা আমরা এন দিয়ে ভাগ করব। অর্থাৎ এফ এক্স যদি 1600 হয় আর এন এর মান যদি 100 হয়, তাহলে এখানে 200, এই 200 কেটে গেল, তাহলে মানটা দাঁড়াচ্ছে 16। এখানে দেখো গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটার মধ্যে দুটো ফর্মুলা ছিল, কিন্তু খেয়াল করে দেখো এখানেও ছিল এক্স বার, কিন্তু এখানে ছিল সামেশন এক্স ভাগ ছোট এন। যখন তুমি
আনগ্রুপের অঙ্ক করবা তখন তোমাকে এই ফর্মুলাটা অটোমেটিকলি তোমার মেমোরিতে কাজ করতে হবে যে কি এখানে এফ নাই আর এখানে এফ আছে, এখানে বড় ছোট এন এবং এখানে বড় এন, সবসময় গ্রুপ ডাটাতে হবে বড় এন এবং আনগ্রুপে হবে ছোট এন। তুমি যদি এই জিনিসগুলো না ধরতে পারো তাহলে তোমার অঙ্ক করা কঠিন হবে। তোমাকে যেমনই বুঝতে হবে যে গ্রুপ ডাটা কি, আনগ্রুপ কি এবং গ্রুপ ডাটার ফর্মুলা কি এবং আনগ্রুপ ডাটার ফর্মুলা কি, এইভাবে তোমরা অঙ্ক করবা। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বইয়ের চ্যাপ্টারতে দেখবা এই কোয়ালিটির অনেক অঙ্ক আছে। এই ধারণার অঙ্ক তোমরা দুটো সলিউশন করবা এবং অফলাইন ক্লাসে তোমরা আমার সঙ্গে সরাসরি দেখা করে ওই অঙ্ক দুটোর কোনো সমস্যা আছে কি না তোমরা আগামী অফলাইন ক্লাসেও দেখাবা। আর তোমাদের বইয়ের পিছনে অনেক সলিউশন আছে, সেই সকল সলিউশনগুলো দেখবা। বইকে একটু খুলবা, কারণ বইয়ের সাথে যদি তোমাদের সংস্পর্শ না থাকে তাহলে তোমাদের লেখাপড়ার মান স্কিল ডেভেলপমেন্ট হবে না। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা তোমাদের সুন্দর সুস্বাস্থ্য কামনা করে দৌলতপুর কলেজ থেকে অনলাইন ক্লাস শেষ করছি আমি সৌম্য সরোয়ার।